ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতায় আজকের ক্লাসটি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি পারভিন সুলতানা, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সাভার সরকারি কলেজ। শিক্ষার্থীরা, আজকে আমি এক মালিকানা ব্যবসায় এই তৃতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাসটি নেব। চলো তাহলে শুরু করা যাক। দেখা যাক আজকে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি। আজকে এই তৃতীয় অধ্যায়ে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব এক মালিকানা ভিত্তিক ব্যবসায় থেকে, সেটি হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ, এবং তার পরেরটি হচ্ছে বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ। শিক্ষার্থীরা, এখন আমি আলোচনা করব এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ নিয়ে। এমন কিছু ব্যবসা আছে যে ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা ছাড়া আমরা অন্য কোনো ব্যবসার কথা ভাবতে পারি না, বা এক মালিকানা ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা সেখানে টিকে থাকা সম্ভব নয়। সেই ক্ষেত্রগুলো আমি আজকে আলোচনা করব। প্রথমে যে ক্ষেত্রটি এক মালিকানা ব্যবসার জন্য উপযুক্ত সেটি হচ্ছে পচনশীল দ্রব্যের ব্যবসা, যেখানে আমি বলেছি মাছ মাংস শাকসবজি আর ফলমূলের ব্যবসাগুলো নিয়ে। এমন কিছু পণ্য আমরা সামগ্রী আছে যেগুলো জানি আমরা, যেগুলো স্থায়িত্ব খুব কম এবং দ্রুত পচনশীল। এক্ষেত্রে এক মালিকানা ব্যবসা ছাড়া অন্য ব্যবসার কথা কিন্তু ভাবাই যায় না। এখানে আমি দেখিয়েছি, যেটা বলেছি মাছ মাংস ফল মূল দুধ, এগুলোর ব্যবসা। এগুলো কিন্তু অল্প পরিমাণ কিনতে হয় এবং সেটির সঙ্গে সঙ্গে বিক্রির ব্যবস্থা করতে হয়, কারণ এই সমস্ত দ্রব্যগুলো বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। এই জন্য বেশি পরিমাণ পণ্য সামগ্রী কিনে বড় দোকান দিয়ে বড় ব্যবসা করার কোনো প্রয়োজনীয়তা এখানে নেই। এখানে অল্প পরিমাণ পণ্য নিয়ে এক মালিকানার ব্যবসা করাও সেল। তার পরের পয়েন্টটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবসা। মানুষের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহার্য পণ্য সামগ্রীর ব্যবসা সাধারণত এক মালিকানার ভিত্তিতে গঠিত পরিচালিত হয়ে থাকে। যেমন মুদির দোকান, মনোহারীর দোকান, ব্যবসা এগুলো। তোমরা দেখবে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্যগুলো দরকার আমরা আমাদের বাসার কাছের দোকান থেকেই সাধারণত কিনে থাকি। অর্থাৎ এই ধরনের পণ্যের ক্রেতারা কিন্তু আশেপাশের লোকজনই। কেউ কিন্তু দূর দূরান্ত থেকে এসে এই ধরনের পণ্যগুলো কিনে নিয়ে যায় না, যেহেতু ভোক্তারা স্থানীয় জনগণ এবং এই পণ্যটি আমাদের প্রতিনিয়ত দরকার হচ্ছে, সেজন্য এই ধরনের ব্যবসাগুলো এক মালিকানার ভিত্তিতে গঠিত হওয়াই দরকার। এরপরের পয়েন্টটি হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসা। যেসব ব্যবসার জন্য অল্প পরিমাণে মূলধনের প্রয়োজন হয় এবং যেসব ক্ষেত্রে বৃহদায়তন ব্যবসা গঠন করা অলাভজনক, সেসব ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় উপযোগী। এখানে আমি বলছি যেমন মুদির দোকান, এগুলো। তো সেখানে আমি বলেছি যে এখানে পুঁজির পরিমাণ যেহেতু কম, তারপরে ঝুঁকির পরিমাণ কম, এই সমস্ত ক্ষেত্রে আমাদের এক মালিকানা ব্যবসা কিন্তু ভালো। এবং শুধু স্বল্প পুঁজি না, স্বল্প ঝুঁকির ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এক মালিকানা ব্যবসা এখানে ভালো ক্ষেত্র হিসেবে বিবেচিত। আর স্বল্প ঝুঁকির যদি কথা বলে থাকি আমি, ব্যবসা ওষুধ, এক্ষেত্রে কিন্তু আমরা জানি মানুষের নিত্য প্রয়োজনীয় প্রতিদিন কিন্তু মানুষের ওষুধের প্রয়োজন হয়, মানুষ কম বেশি ওষুধ কিনেই থাকে। তার মানে আমি যদি ওষুধের দোকান একটা দিয়ে থাকি ছোটখাটো, সেখানে কিন্তু স্থানীয় জনগণ কেউ না কেউ ওষুধ নিতেই আসবে। তাছাড়া আমাদের দৈনন্দিন জীবনে চাল আটার কিন্তু খুব প্রয়োজন। এখানে ঝুঁকি কম, তার মানে আমি যে পণ্যটা আমার দোকানে উঠাবো সেটা অবশ্যই কিন্তু বিক্রি হয়ে যাবে। এজন্য বলছি যে স্বল্প ঝুঁকির ব্যবসার মধ্যে ওষুধের দোকান, চালের দোকান, আটার দোকান, বা আমরা মুদির দোকানের মধ্যে একসাথে চাল এবং আটা পেয়ে থাকি। এই স্বল্প ঝুঁকির ব্যবসাগুলোর জন্য কিন্তু এক মালিকানা কারবার হচ্ছে উপযোগী। এর পরের পয়েন্টটি হচ্ছে পরিবর্তনশীল পণ্যের ব্যবসায়। যেসব পণ্যের চাহিদা দ্রুত পরিবর্তনশীল, এদের উৎপাদন এবং বন্টন এক মালিকানা ব্যবসার ভিত্তিতে পরিচালিত হয়। যেমন পোশাক, তারপরে ফ্যাশন শপ ইত্যাদি। দেখবে এই ধরনের পরিবর্তনশীল পণ্যের ক্ষেত্রে বেশি পরিমাণ পণ্য কিনলে কিন্তু সেটি অবিক্রিত অবস্থা থেকে যেতে পারে। কেন? কারণ ক্রেতার যদি চাহিদার পরিবর্তন হয়ে যায়, রুচির পরিবর্তন হয়ে যায়, তাহলে কিন্তু সেই ধরনের যে তৈরি পোশাক হয়তো কিনবে না। তার মানে কি, আমি যে পণ্যটি কিনছি সেটা কিন্তু অবিকৃত অবস্থায় থেকে যাচ্ছে, লাভ কম হচ্ছে। এজন্য যেখানে
ক্রেতার চাহিদা বা রুচি খুব দ্রুত পরিবর্তনশীল, সেই সমস্ত পণ্যের ক্ষেত্রে ব্যবসাটি এক মালিকানার ভিত্তিতেই পরিচালিত হওয়া প্রয়োজন। এর পরের পয়েন্টটি হচ্ছে খুচরা পণ্যের ব্যবসা। যেসব পণ্যের মূল্য কম এবং পণ্য সাধারণত খুচরা বা অল্প পরিমাণে বিক্রয় করতে হয়, সেক্ষেত্রে এক মালিকানার ব্যবসা উপযুক্ত। যেমন বলেছি পানের দোকান, এখানে মানুষ অল্প পরিমাণে এটা কিনে থাকে। এর পরের পয়েন্টটি হচ্ছে ভ্রাম্যমাণ এবং স্বল্প সময়ের ব্যবসা। যেসব ক্ষেত্রে এলাকায় ঘুরে ঘুরে বা ফেরি করে পণ্য বিক্রয় করতে হয়, সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত। যেমন আমরা বলতে পারি হকারি বা ফেরিওয়ালা। তোমরা প্রায় দেখবে যে আমাদের বাসার সামনে হয়তো বা কলেজে দেখতে পারবে চটপটির দোকান রয়েছে, এখানে কিন্তু ফেরিওয়ালা বা ভ্রাম্যমাণ চটপটির দোকান, এবং সেখানে যেটি সে পণ্য সামগ্রী উঠাচ্ছে সেটি কিন্তু দিনেই সে স্বল্প সময়ের মধ্যে বিক্রি করে ফেলছে। তারপরে দেখবে করোনার কারণে কিন্তু অনেক সময় এখন আমাদের বাসার আশেপাশে দেখবে ভ্যান গাড়িতে করে বিভিন্ন গরম মসলা বিক্রি করা হয়ে থাকে। এই যে ভ্রাম্যমাণ যে ফেরিওয়ালাগুলো, এগুলো কিন্তু এক মালিকানা ব্যবসার কিন্তু উদাহরণ। এরপরে হচ্ছে প্রত্যক্ষ তত্ত্বাবধানে ব্যবসা। যেসব ব্যবসার ক্ষেত্রে মালিকের উপস্থিতির মাধ্যমে দেখাশোনা পরিচালনা অপরিহার্য, সেসব ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত হিসাবে বিবেচিত। যেমন রেস্টুরেন্ট, বিউটি পার্লার বা সেলুন, এক্ষেত্রে মালিককে নিজেই অনেক সময় পরিচালনা করতে হয়, বা সেলুনের ক্ষেত্রে মালিককে নিজেই সেবা প্রদান করতে হয়। এই সমস্ত ক্ষেত্রে প্রত্যক্ষ তত্ত্বাবধান যেখানে দরকার, সেখানে এক মালিকানা ব্যবসা হচ্ছে উপযোগী। এরপরে হচ্ছে পেশাদার ব্যবসায়, যেটাকে আমরা প্রফেশনালসদের ব্যবসা বলতে পারি। ক্ষুদ্র আয়তনের পেশাদারি ব্যবসা সাধারণত এক মালিকানার ভিত্তিতে গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। যেমন ডাক্তারি, আইন ব্যবসায়, প্রকৌশলী, হিসাব রক্ষণ, এই ধরনের ব্যক্তিবর্গের ব্যবসাগুলো যেখানে তারা সেবাও দিয়ে থাকে প্লাস অর্থ উপার্জনও করে থাকে, পেশাদার এই ব্যবসাগুলো সাধারণত এক মালিকানার ভিত্তিতেই পরিচালিত হয়ে থাকে। এরপরে হচ্ছে প্রকাশনা ব্যবসা কথা বলছি আমি। প্রকাশনা শিল্পের সাথে জড়িত ব্যবসা, যেমন বই, পুস্তক, সংবাদপত্র ইত্যাদি প্রকাশনা বিক্রয়ের সাথে সংযুক্ত প্রতিষ্ঠান এক মালিকানার ভিত্তিতে গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। এরপরেরটি হচ্ছে স্বাধীন জীবিকা। কিছু কিছু ব্যক্তি আছেন যারা কারিগরি দিকে জানে, কারিগরি কাজ জানে, তারা সাধারণত স্বাধীন ব্যবসা করতে তারা আহ পছন্দ করে এবং সেটা তারা এক মালিকানার ভিত্তিতে করে থাকে। যেমন কামার, তাঁতি, এরা কিন্তু এক মালিকানার ভিত্তিতে তাদের কাজ চালিয়ে থাকে। এরপরে হচ্ছে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শন। এক্ষেত্রে আমি স্বর্ণকার, চিত্রশিল্পীর কথা বলেছি, যে সকল কাজে ব্যক্তির নিজের সৃজনশীলতা বা শিল্পকর্ম ফুটিয়ে তোলে, সেক্ষেত্রে এক মালিকানার ব্যবসায় উপযুক্ত। যেখানে উদাহরণ হিসেবে বলেছি স্বর্ণকার, চিত্রশিল্পী, এখানে কিন্তু একজন ব্যক্তি তার কাজটি করে থাকে। দুজন ব্যক্তি, একজন চিত্রশিল্পীর কাজ তাকে একাই করতে হয়, অন্যের সাহায্য সে নিয়ে কিন্তু চিত্রশিল্পী তৈরি করে না। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করছি এতক্ষণ বুঝতে পেরেছো উপযুক্ত ক্ষেত্রগুলো। এর আগের স্লাইডে আমি শিক্ষার্থীরা এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমি ছবির মাধ্যমে কিছু উপযুক্ত ক্ষেত্র তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আছে মুদির দোকান। আমি বলেছি যে যেখানে মুদির দোকান, যেখানে স্থানীয় জনগণ সে পণ্যগুলো কিনে থাকে এবং এই সমস্ত ব্যবসা সাধারণত ঝুঁকি কম, পুঁজির পরিমাণ কম হয়ে থাকে, এই ধরনের মুদির দোকানগুলো সাধারণত এক মালিকানার ভিত্তিতেই পরিচালিত হয়। এরপরে আছে ফলের দোকান। আমি যেটা বলেছি যে যেগুলো পচনশীল দ্রব্য, যেগুলো বেশি পরিমাণে কেনা যায় না কারণ এগুলো খুব দ্রুতই বিক্রি করতে হয়, এই ধরনের ক্ষেত্রে এক মালিকানা। ফলের দোকানের ক্ষেত্রে এক মালিকানা কারবারই কিন্তু ভালো হয়। এরপর আছে সবজির দোকান। আমাদের বাসার পাশেই এগুলো দেখা যায়। সবজির দোকানেও কিন্তু দেখবে এই ধরনের ব্যবসাগুলো এক মালিকানার ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। হয়তো কর্মচারী রাখে, কিন্তু মালিক সাধারণত একাই হয়ে থাকে, কারণ এগুলো পচনশীল দ্রব্য। এখানে আহ বেশি পরিমাণে পণ্য কিনে আহ ঝুঁকি নেওয়াটা ঠিক না, কারণ এখানকার সবজি কিন্তু এলাকার জনগণই কিনতে আসে, দূর দূরান্ত থেকে কিন্তু কেউ এই সবজিগুলো কিনতে আসবে না। এরপরে আছে চায়ের দোকান। আমরা প্রায় দেখে থাকি আমাদের আশেপাশে আছে এই চায়ের দোকান, এগুলো কিন্তু এক মালিকানার ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। পরের স্লাইডটি হচ্ছে ফেরিওয়ালা।
আমি বলেছি ভ্রাম্যমাণ ব্যবসায় যেগুলো দেখবে, আমি বলেছি চটপটির দোকান, হ্যাঁ? এ ধরনের ব্যবসাগুলো সাধারণত ফুচকা, চটপটি, ঝালমুড়ি এগুলো কিন্তু ফেরিয়ালরা যারা এক এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং স্বল্প সময়ের মধ্যে ব্যবসাটি করতে চায়, এই ধরনের ব্যবসাগুলো এক মালিকানার ভিত্তিতে পরিচালিত হয়। এর পরেরটি হচ্ছে সেলুনের একটি ছবি, যেটা বলেছি প্রত্যক্ষ তত্ত্বাবধান, যেখানে ব্যক্তির প্রত্যক্ষ তত্ত্বাবধানেই করতে হয়, সেক্ষেত্রে এক মালিকানার ব্যবসা ছোট ক্ষেত্রটাই ভালো। এরপরে বলেছি পেশাদারদের ব্যবসার ক্ষেত্রে আছে আইনজীবী, যিনি পরামর্শ দিয়ে থাকে, সেটিও এক মালিকানার ব্যবসার ভিত্তিতে হয়ে থাকে। এবং পরেরটি আছে চিকিৎসক, ডাক্তারি পেশায় যেটা, সেই ধরনের ডাক্তার চেম্বারে অনেক সময় বসে থাকেন। তো সেক্ষেত্রে এক মালিকানার ভিত্তিতেই ব্যবসাগুলো, সেবামূলক ব্যবসাগুলো সাধারণত হয়ে থাকে। শিক্ষার্থীরা, আমি এখন আলোচনা করব এই অধ্যায় থেকে বৃহদায়তন ব্যবসার পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ, অর্থাৎ বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠানের পাশাপাশি এক মালিকানা কারবার কিভাবে দিনের পর দিন টিকে আছে। তো এখানে আমি একটি ছবি দিয়েছি, দুটো স্কয়ার ফার্মাসিউটিক্যালস, একটা বৃহৎ কোম্পানি ফার্মাসিউটিক্যালস এর ছবি। আরেকটি দিয়েছি একটা ফার্মেসির ছবি, একজন ব্যক্তি এখানে আছে। আসলে দেখবে ব্যবসার ক্ষেত্রে এই বৃহৎ কোম্পানি যেমন দিনের পর দিন টিকে আছে, তেমনি আমাদের বাসার পাশের যে ওষুধের দোকানটি, সেটিও কিন্তু টিকে আছে। কেন? তার মানে যার মূলধন কম, জায়গা কম, তার সম্প্রসারণের সুযোগ কম, সেও কি টিকে থাকবে না? সেও কিন্তু ওই বৃহৎ প্রতিষ্ঠানের সাথে, সাথে সেও কিন্তু তাল মিলিয়ে টিকে আছে। তো কোন, কোন কারণগুলোর জন্য এই ধরনের এক মালিকানা কারবার দিনের পর দিন টিকে আছে, প্রাচীনতম সংগঠন হচ্ছে বা জনপ্রিয় সংগঠন হচ্ছে, সে কারণগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। তো প্রথমে আমি যেটি পয়েন্টে যেখানে আছে সহজ গঠন। বৃহত্তর ব্যবসায়ের মতো এক মালিকানার ব্যবসার গঠনে আইনগত আসলে জটিলতা কোনো পোহাতে হয় না। সহজ গঠনের কারণে অনেকে এই ব্যবসা গঠনে উৎসাহিত হয় এবং তারা উৎসাহী এবং উদ্যোগী হয়ে কিন্তু দিনের পর দিন তারা করছে। এর পরেরটি হচ্ছে স্বল্প মূলধন। পরের পয়েন্টটি, স্বল্প পরিমাণে মূলধনের যোগান দিয়ে যে কেউ এ ব্যবসা গঠন করতে পারে। তাই স্বল্প আয়ের মানুষ এ ব্যবসার প্রতি বেশি আগ্রহী হয়ে থাকে। কিন্তু বৃহত্তম ব্যবসা পরিচালনায় অধিক মূলধনের প্রয়োজন হয় বলে সবার দ্বারা এই ধরনের ব্যবসা পরিচালনা করা সম্ভব হয় না। তারপরের পয়েন্টটি হচ্ছে গোপনীয়তা রক্ষা। এক মালিকানা ব্যবসার মালিক একা ব্যবসা পরিচালনা করে বিধায় গোপনীয়তা রক্ষা করা সহজ হয়। কিন্তু বৃহত্তম ব্যবসার মালিকের সংখ্যা অধিক এবং মালিকানার সাথে ব্যবস্থাপনার পার্থক্য থাকায় গোপনীয়তা রক্ষা করা সবসময় কিন্তু সম্ভব হয় না। পরিচালনা ক পরিচালনাগত স্বাধীনতা, এই পয়েন্টটি নিয়ে আ আলোচনা করছি। সেটি হচ্ছে বৃহত্তর ব্যবসার মতো এক মালিকানা ব্যবসায় পরিচালনাগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় না বলে ব্যবসা সহজে পরিচালনা করা যায়। বৃহত্তর ব্যবসার মতো এক মালিকানা ব্যবসায়কে আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। পরিচালনাগত আ স্বাধীনতা, এই পয়েন্টটির আগে যেটি আছে সেটা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, আমাদের ৪ নম্বর পয়েন্টটি। এক মালিকানা ব্যবসার মালিক নিজেই পরিচালনা করে বিধায় যেকোনো পরিস্থিতির সম্মুখীন হলে তা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পরিস্থিতি সে মোকাবেলা করে থাকে। কিন্তু বৃহত্তর ব্যবসায়ে সিদ্ধান্ত গ্রহণে অনেকটা ধীরগতি লক্ষ্য করা যায়। প্রশিক্ষণ ক্ষেত্র। আ বৃহত্তর ব্যবসা গঠন ও পরিচালনার জন্য এক মালিকানার ব্যবসার সবচেয়ে উপযুক্ত প্রশিক্ষণ ক্ষেত্র হিসাবে বিবেচিত। এক মালিকানার ব্যবসা পরিচালনার মাধ্যমে ব্যক্তি ব্যবসা সম্পর্কে উপযুক্ত জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করে, যা পরে বৃহত্তর ব্যবসা গঠন এবং পরিচালনা করতে সহায়তা করে থাকে। তোমরা অনেক সময় তোমাদের যেহেতু শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত, তোমরা দেখবে অনেক, অনেক বড় ব্যবসায়ী যাদের সাক্ষাৎকার নিলে দেখা যায় তারা কিন্তু ১ম দিকে এরকম এক মালিকানা ব্যবসা দিয়ে তাদের ব্যবসা শুরু করেছিল। পরবর্তীতে তারা এই ব্যবসায়িক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে তারা হয়তো দেখা যাচ্ছে আজকে একজন বড় ব্যবসায়ী হয়েছে, বৃহত্তম ব্যবসায়ের মালিক হয়েছে। এজন্য বলা যায় যে এক মালিকানা কারবার প্রশিক্ষণ ক্ষেত্র হিসাবে বিরাজমান আছে দেখেই বৃহত্তম কারবারের পাশাপাশি এখনো টিকে আছে। সুনির্দিষ্ট ক্ষেত্রে তার পরের পয়েন্টটি, কিছু, কিছু ক্ষেত্র আছে যেখানে এক মালিকানা ব্যবসায় টিকে থাকতে পারে না। আ সেখানে বলা হচ্ছে যে এক মালিকানা কারবারই টিকে থাকতে পারে, অন্য কোনো বৃহদায়তন কারবার সেখানে টিকে থাকতে পারে না। যেমন আমি বলেছি যে কিছু স্বল্প ঝুঁকির ব্যবসায়, তারপরে কিছু ক্ষেত্র আছে যেমন বলেছি আ যে পরিবর্তনশীল পণ্য, তারপরে উম যেটা পচনশীল পণ্য, সেক্ষেত্রে আমরা আ
আমরা কখনো বৃহদায়তন কারবারের জন্য ভাবতে পারি না, সেগুলোর জন্য কিন্তু এক মালিকানা ব্যবসায় দরকার। অথবা বৃহদায়তন কারবারের বিক্রিটা ঠিক করার জন্য এক মালিকানা কারবার সেখানে তাদেরকে সাহায্য করে থাকে। স্থানগত সুবিধা, এক মালিকানা ব্যবসায় গ্রামে গঞ্জে শহরে বন্দরে যে কোনো স্থানে কিন্তু প্রতিষ্ঠা করা যায়, কিন্তু বৃহদায়তন ব্যবসা গড়ে তোলা কিন্তু একটা নির্দিষ্ট স্থান দরকার, বড় একটা জায়গা দরকার। বাট এক মালিকানা কারবার কিন্তু আমরা যে কোনো জায়গায়, আমাদের বলেছি যে ঘরের আঙিনাতেই কিন্তু এই ধরনের ব্যবসা গড়ে তোলা সম্ভব হয়। নমনীয়তার সুযোগ, যে ক্ষেত্রে পণ্যের চাহিদা এবং রুচি ক্রেতার পছন্দ অনুসারে দ্রুত পরিবর্তিত হয়, সেক্ষেত্রে বৃহদায়তন ব্যবসার থেকে এক মালিকানা ব্যবসায় ভালো বলে আমরা মনে করি। কারণ বৃহদায়তন ব্যবসার পক্ষে দ্রুত পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকা সম্ভব হয় না। তারপরের পয়েন্টটি হচ্ছে বৃহৎ ব্যবসায়ের সহযোগিতা। এক মালিকানা ব্যবসা অনেক ক্ষেত্রে বৃহদায়তন ব্যবসার কাঁচামাল, যন্ত্রপাতি, অন্যান্য উপকরণ সংগ্রহে সহযোগিতা করে থাকে। তাছাড়া উৎপাদিত পণ্য যদি চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানোর দরকার হয়, সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ের ছাড়া অন্য কোনো বিকল্প কিন্তু খুঁজে পাওয়া যায় না। সুতরাং বৃহদায়তন ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে এক মালিকানা ব্যবসা গড়ে তোলার প্রয়োজন। আর প্রত্যক্ষ যোগাযোগের কথা যদি বলি, এই পয়েন্টের কথা, ব্যবসার এমন অনেক ক্ষেত্র আছে যেখানে ভোক্তার সাথে মালিক কর্মচারীর ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করতে পারলে ভালো ফল পাওয়া যায়। সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত হিসেবে পরিচিত। আমার স্লাইডটিতে ওষুধের দোকানে দেখেছি, এখানে ভোক্তারা কিন্তু সব ধরনের ওষুধ সেখানে পাবে। তার যে ওষুধটি নেই তাকে বলতে হবে দোকানের মালিককে, সে তার প্রয়োজন অনুসারে ওষুধগুলো তাকে সরবরাহ করে থাকে। তো এক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষ যোগাযোগ একটি ভালো ভূমিকা রাখছে, যেটি এক মালিকানা যোগাযোগ ব্যবসা থেকে আমরা পেয়ে থাকি। তারপরে এবং সবার পয়েন্ট হচ্ছে সেবার ক্ষেত্র। সেবা পরিবেশনের দিক থেকে এক মালিকানা ব্যবসা বৃহদায়তন ব্যবসার অপেক্ষা সবসময় কিন্তু অগ্রগামী। যেমন আইন বৃত্তি, হিসাব নিরীক্ষণ, এসব ক্ষেত্রে বৃহদায়তন ব্যবসা ততটা সুবিধা করতে পারে না, বিধায় আমরা এক মালিকানা ব্যবসাকে উপযুক্ত হিসেবে মনে করি। কারণ এখানে সততা এবং আন্তরিকতার সাথে এককভাবে কাজ করা যায়। তো শিক্ষার্থীরা, আমি এতক্ষণ যেটি আমি আলোচনা করলাম, বৃহদায়তন কারবারের পাশাপাশি এক মালিকানা কারবার টিকে থাকার কারণ, যেটি আমি স্লাইডের প্রথমেই বলেছি, যে একটা বৃহৎ ফার্মাসিউটিক্যালস ওষুধের কোম্পানির সাথে সাথে একটা ছোট ফার্মেসি কিন্তু দিনের পর দিন টিকে আছে এই সমস্ত কারণের জন্য। শিক্ষার্থীরা, আমি এতক্ষণ এক মালিকানা কারবারের উপযুক্ত ক্ষেত্র এবং বৃহদায়তন কারবারের পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এক্ষেত্রে আজকে একটু বলতে চাই, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক এই পর্যায়ের সময়টা কিন্তু খুব কম, দেখতে দেখতে চলে যায়। তো আশা করছি তোমরা প্রথম বর্ষে ভালো মতো পড়াশোনা করবে সিরিয়াসলি। সময়টা নষ্ট করা মনে হয় উচিত না। কারণ তোমরা জানো যে এসএসসির রেজাল্ট, এইচএসসির রেজাল্ট এবং এইচএসসি তুমি কতটুকু পড়লে তার ভিত্তিতেই কিন্তু ভর্তি পরীক্ষা হয়ে থাকে, এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তোমরা একটা ভালো জায়গায় পড়াশোনা করতে পারবে। তো এই বিষয়টি কিন্তু তোমরা মাথায় রাখবে। সেটি হচ্ছে যাতে পড়ার সময় মতো পড়তে পারো এবং নিজেকে পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখতে পারো, এবং ভর্তি পরীক্ষার কথা চিন্তা করে, ভালো একটি রেজাল্টের কথা চিন্তা করে তোমরা নিয়মিত মনোযোগী হবে, বাসায় প্র্যাকটিস করবে, পড়বে, এটি আশাবাদ ব্যক্ত করছি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হোম অ্যান্ড স্টে সেফ।